আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার লাইভে আসলাম। আহ, প্রথমত জনাব তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী, উনি সশস্ত্র বাহিনীতে একটা দরবার নিয়েছেন। এই দরবারের পুরোটা দরবারের যে যে সমস্ত ওনার বক্তব্য ছিল পুরোটাই, যদিও উনি জাস্ট স্ক্রিপ্ট পড়েছেন। স্ক্রিপ্ট পড়লে যেটা মনে হয় সেটা হচ্ছে স্ক্রিপ্টটা তো অবভিয়াসলি কেউ তাকে লিখে দিয়েছে। সো বেশিরভাগই সময় উনি ব্যয় করেছেন অ্যাকচুয়ালি বিএনপি আমলে। তার পিতা, তার মাতা, দুইজন গ্রেট নেতা বাংলাদেশের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া। তারা যে সমস্ত ভালো কাজ করেছেন এগুলো উনি বেশিরভাগ সময়ই বলেছেন। বাট মানুষ অ্যাকচুয়ালি বর্তমানটাকে বেশি জানতে চায়। বর্তমানটা যেমন আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম যে উনি 25শে ফেব্রুয়ারি নিয়ে কি বলে। সো উনি বলেছেন 25শে ফেব্রুয়ারির বিচারটা হবে, কিন্তু 25শে ফেব্রুয়ারির বিচারটা এখনো কেন শুরু হচ্ছে না, এটা আমার কাছে একটা অ্যাকচুয়ালি বিশাল প্রশ্ন। অলরেডি তত্ত্বাবধায়ক সরকার আমলে জেনারেল ফজলুর রহমান আহ, যে ইনভেস্টিগেশনটা করেছেন, তদন্ত যেটা করেছেন, এটার মধ্যে ভারতের যে ইনভলভমেন্ট আসছে, উনি স্পেসিফিক্যালি বলেছেন যে 24 জন ওখানে অংশগ্রহণ করেছে। এটা নিয়ে কেউ কোনো কথা বলতেছে না, এবং উনি বলতেছে এটার বিচার হবে। কখন বিচার হবে? আমি অ্যাকচুয়ালি অলরেডি বলেছিলাম যে কারা কারা এটার মধ্যে ইনভলভ আছে। আমি অলরেডি সম্ভবত 5 পর্বের লেখা লিখেছি, যে লেখাগুলোর মানে ম্যাক্সিমাম জিনিসই এখন ইনভেস্টিগেশনের মাধ্যমে সত্য প্রমাণিত হয়েছে। শুধু আমার একটা অ্যাজাম্পশন ভুল ছিল, যেটা আমার সিনিয়র অফিসাররা, একজন সিনিয়র মেন্টর বলেছিল যে তুমি তো মিয়া শেখ হাসিনাকে দায় মুক্তি দিয়ে দিলা। অ্যাকচুয়ালি আমার অ্যাসেসমেন্ট ছিল যে নতুন প্রধানমন্ত্রী হওয়ার পরেও সেনাবাহিনীর ভিতরে এতগুলা খুন খারাপির মতো একটা জিনিস শেখ হাসিনা অনুমোদন করবে, এটা তো তার সরকার এগেন্স্ট যাবে, এটা আমার কাছে বিশ্বাস হয় নাই। সো আমি ভেবেছিলাম যে তা ভারত তাদেরকে একটা অংশ শুনিয়ে তারপরে কাজটা করেছে, বাট অ্যাকচুয়ালি প্রথম থেকেই এখন এটা প্রমাণিত যে শেখ হাসিনা প্রথম থেকে ইনভলভ ছিল। বাট আমি এখন একটা জিনিস হচ্ছে, বিএনপি সরকার বলেছে এটা বিচার করবে, বাট আমরা আজীবন এটার জন্য অপেক্ষা করতে রাজি না। এটা যদি না হয় তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে রিটায়ার্ড অফিসারদের একটা বড় অংশ এটা নিয়ে, অনেকে আছে বিএনপির সাথে জড়িত বলে কথা বলতেছে না, বাট ইনসাইড ইন দেয়ার হার্ট তারা চায় যে এই বিচারটা যেন আমরা দেখে যেতে পারি। অনেকে বিশ্বাস করেন ওরা যে দেখে। আমি কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছি, ব্রিগেডিয়ার আজিম, যে শেখ হেলালের আত্মীয়, উনি মারা গেছেন। এবং আমি স্পেসিফিক্যালি এটা মানে মেইন কথাটা কমেন্টে দিয়েছি, কারণ এক পার্টি আবার আমার ইয়াটা একটু ভার্নারেবল, তো সবাই আবার আমার নামে রিপোর্ট করে যে হেইট স্পিচ বা এরকম কোনো কিছু বলে আর কি। এখানে ব্রিগেডিয়ার আজিম আজিম ছিলেন হচ্ছে এই পিলখানা হত্যাকাণ্ডের পরে, উনি ওই সময় র্যাবে ছিলেন, এবং যে সমস্ত এভিডেন্স আছে এভিডেন্স সব উনি ধ্বংস করেছেন। এবং অন্যান্য যারা, এই যে ব্রিগেডিয়ার জেনারেল মামুন খালেদ, বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল, যে উনি ধরা করেছেন, জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী থেকে শুরু করে আহ, অনেক একটা বড় একটা গ্রুপ। আমি ডিটেলস নাম বলতেছি না, বাট আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সেনাবাহিনীর ভিতরে সেনাবাহিনীর ভিতরে আমাদের যে ভারতীয় হেজিমনি যে এখনো আছে, এবং এটার বিরুদ্ধে যে একটা আমাদের অবস্থান নিতে হবে। আমি এর আগে অনেকগুলা কথাতে ইয়াতেই বলেছি যে সেনাবাহিনীর ভিতরে যারাই ভারতে ট্রেনিংয়ে গিয়েছে তারাই কোনো না কোনোভাবে ট্র্যাপ হয়েছে, আইদার হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, মাদক নিয়ে ট্র্যাপ। মানে একটা কনফার্ম কেস আমি জানি হচ্ছে, আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড, ইন্টেলিজেন্সেরই লোক, আওয়ামী লীগের সময় ডিজিএফআইতে ছিল, ভারতে গেছে প্রশিক্ষণে। তার একটু মাদক নেওয়ার অভ্যাস ছিল, ওখানে যাওয়ার পরে ওখানে মাদকের ওখানে গেছে, ওই সমস্ত রেকর্ড টেকর্ড করে জেনারেল আজিজের কাছে দিছে, এবং ওইটা দিয়েই তাকে দিয়ে অন্যায় কাজ সব করায় নিচ্ছে। এটা হচ্ছে এই জিনিস। আর একটা হচ্ছে মহিলা দিয়ে, যেটা হচ্ছে আরো ডেঞ্জারাস। আমি
কিছু সিনিয়র অফিসার জানি, আমার কাছে কিছু ছবিও আছে, তারা ভারতে যায় এরকম নারী দিয়ে ট্র্যাপ করার পরে, এবং এরকম একজন জেনারেলকে আমি জানি যে হচ্ছে পরবর্তীতে সেনাপ্রধান হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ যখন বুঝতে পেরেছে তাকে অলরেডি ট্র্যাপ করা হয়েছে ভারতে ভিজিটের সময়, পরে তাকে সেনাপ্রধান করা হয় নাই। এরকম হাজার হাজার কেস আছে। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশ সেনাবাহিনীকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের সেনাবাহিনীতে কোনো ভারতীয়, পাকিস্তানি, কোনো আমেরিকান কোন লবির লোক থাকবে না, থাকবে শুধু বাংলাদেশি। এবং যারা ভারত, পাকিস্তান বা অন্যদের সাথে যারা আন্ডারহ্যান্ডে মনে করেন সেনাবাহিনীকে ভারতের সাথে কন্ট্যাক্ট করতেই হবে, পাকিস্তানের সাথে কন্ট্যাক্ট করতে হবে, দেয়ার উইল বি আর্মস ট্রেনিং, সো ব্লা 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 সবকিছু। বাট যেটা হচ্ছে আন্ডারহ্যান্ড ডিলিংস যারা করে, এবং যারা করে তারা এখনো সেনাবাহিনীতে আছে, এবং তাদেরকে আমি যে সমস্ত তথ্য জানি, এবং তাদেরকে পরবর্তীতে আবার বর্তমান সেনা প্রধানের কথা আপনারা সবাই জানেন, এবং আমি বলেছি এর আগের জেনারেল মোবিন থেকে শুরু করে যত সেনা প্রধান হয়েছে সবাই 17 অথবা 23 পাতার একটা কন্ট্রাক্ট সাইন করেছে ভারতের সাথে, করেছে। এবং এই জিনিসটা আর চলতে দেওয়া যাবে না। এবং পরবর্তীতে যারা আছে, এখন যারা সিনিয়র আছে সেনাবাহিনীতে, কারা কারা ভারত এটা আমি জানি, আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছি। নেক্সট সেনা প্রধান যদি এখন পর্যন্ত বিএনপি সরকার কিন্তু জেনারেল ওয়াকারকেই রেখেছে, চেঞ্জ করে নাই। এবং এখানে তো কোনো ইয়ার কোনো কিছু নাই যে উনি অ্যাকচুয়ালি ভারতীয় না, উনি হচ্ছে বিপ্লবের অংশ। উনি নিজেই বলেছে যে উনি মডারেট আওয়ামী লীগকে ফেরত আনতে চায়, এবং উনি থাকতেই 5টা জেনারেল চলে গেছে হচ্ছে ভারতে, পালিয়ে চলে গেছে। সার্ভিং জেনারেল ভারতে পালিয়ে চলে গেছে। তাদের রিটায়ারমেন্ট বেনিফিট অফ হয় না, কিন্তু আমারটা হয়। সো এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে যারা বাংলাদেশ থেকে পালায় গেছে, বাংলাদেশের সাথে বিট্রে করছে জেনারেল ওয়াকারের কাছে, তারা বেইমান না। আমাকে এখনো পিএনজি করা আছে। এটা আমি, ইট ডাজন্ট ম্যাটার, আল্লাহ আমাকে খুব ভালো রাখছে এখানে বিদেশে। সো আমি এটা হচ্ছে বলতে চাচ্ছি যে এটা হচ্ছে ভারতীয় হেজিমনির অংশ। এটা নেক্সট যখন সেনাপ্রধান বিএনপি করবে, অবশ্যই তাদেরকে খুব মনোযোগ সহকারে করতে হবে। ভারতীয় হেজিমনিকে নেওয়া যাবে না, যদি নেয় সোজা কথা হচ্ছে পাবলিকলি ন্যাংটা করে দিব। এই যে যেরকম জেনারেল আজিম মারা গেছে, এটা নিয়ে যে পোস্ট দিয়েছি যে ফিনারে জাহান্নামে খালিদিনা ফিহা, এরকম ভাবে যারাই ভারতের সাথে করবে, এবং সবচেয়ে বেস্ট হচ্ছে আপনাদের যদি ভারতীয় কানেকশন থাকে, জাস্ট রিজাইন করে চলে যান, নর্মাল রিটায়ারমেন্টে চলে যান। কিন্তু কোনো কাজ যদি করে, সবচেয়ে বেস্ট হতো যে তারেক রহমান যে সশস্ত্র বাহিনীতে যে দরবারটা করেছে, ওখানে একটা সবাইকে একটা মেসেজ দিতে পারতো যে কোনো প্রতিবেশী দেশের সাথে আন্ডারহ্যান্ডিং কোনো ইয়া হবে না। ওইটা না হোক, সেনাপ্রধান দিতে পারতো। কিন্তু আমরা এটা দেখিনি। উনি যদিও বলেছে, তারেক রহমান যদিও বলেছে যে পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে, বাট আমি এখন পর্যন্ত বিশ্বাস করার মতো কিছু পাই না। এনিওয়ে, উনি যেহেতু বলছেন কিছু টাইম আমরা দিব, বাট কথা হচ্ছে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে চলতেছে, আমি অ্যাকচুয়ালি স্যাটিসফাইড না। আমি আজকে একটা পোস্ট দিছি ইয়াতে, যে অধ্যাদেশগুলো ছিল গুম খুন থেকে শুরু করে অনেকগুলো, গণভোট এটাকে নাকি হারিয়ে গেছে। সো এটা নিয়ে অ্যাকচুয়ালি জনমত যখন হবে, এই আমরা রিটায়ার্ড অফিসাররাও রাস্তায় নেমে যাব, কারণ এভাবে চলতে পারে না। একটা গণভোট হওয়ার পরে গণভোট কে ডিনাই করার, এটা হচ্ছে আমরা জনপ্রতিনিধি সিলেক্ট করি, তারপর জনপ্রতিনিধিরা এসে আমাদের জন্য আইন তৈরি করে। কিন্তু এখানে আমি সরাসরি ভোট দিয়েছি, সেই ভোট 70%-এর উপর হয়েছে। সেখানে আমি এই জিনিসটা মেনে নিব না, কেউই মানে নেবে না। সো যখন সময় আসবে, যদি আমি প্রেডিক্ট করেছি যে ফিউচারে হয়তোবা লোকজন আবার রাস্তায় নেমে আসবে, আর রাস্তায় যদি নেমে আসে তাহলে কিন্তু ওই যে হাদি যে কথা বলেছিল কি কি ছিঁড়ে ফেলবে, আমি বললাম না, তখন কিন্তু ওই পরিস্থিতি হবে। এবং তখন আর বিপ্লবীরা সুশীল থাকবে না। আমি বিএনপিকে বলবো যে তারা যেন এখনই এটা নিয়ে সাবধান হয়। আরেকটা প্রসঙ্গ নিয়ে বলবো, আমি গতকালকে অ্যাকচুয়ালি একটা আমার মিসেসের, উনি সোনোগ্রাফার, সো
আমেরিকার সোনোগ্রাফার সোসাইটি তাদের একটা পহেলা বৈশাখ স্বাধীনতা দিবস ছিল, স্বাধীনতা দিবস প্লাস হচ্ছে ঈদ পূর্ণিমালি। সো আমি এই ধরনের যতগুলো আমেরিকাতে গ্রুপিং এর ভিতরে গেছি, সবগুলা গ্রুপিং এর যে লিডিং এলিমেন্ট হচ্ছে সব আওয়ামী লীগের, একদম মানে ইনক্লুডিং মিলিটারির যে ইয়েগুলো আছে সব হচ্ছে আওয়ামী লীগের। আমি প্রথমে আমাদের নেত্রকোনা গ্রুপের মধ্যে গিয়েছিলাম যখন আওয়ামী লীগের সময়, দেখি একটা মাঝখানে ওখানকার লোকাল আওয়ামী লীগের নেতার সাথে সবাই ভিডিও কল দিয়া কে কার তার চেহারা দেখাইতে পারবে, একদম কঠিন অবস্থা। হ্যাঁ, আমি এখনো যাই, কয়েকদিন পরে নেত্রকোনা একটা আসছে, হয়তো আমিও যাব। এর পরবর্তীতে আমি আরো বেশ কয়েকটা জায়গায় গিয়েছি, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে ওখানে আওয়ামী লীগের লোকজন বেশি কথা বলে, এবং যেটা হয় আওয়ামী লীগেররাই বেশি ভোকাল। তো কালকে সোনোগ্রাফার ওখানে গেলাম, দেখলাম যে একজন মুক্তিযোদ্ধা ওখানে ওনার বক্তব্য দিচ্ছেন, ৭১-এর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাচ্ছেন, হুইচ ইজ ভেরি গুড দিনে। তারপরে ওখানে বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আব্দুল মান্নান, ওনার ছেলে ওখানে ছিলেন, উনিও একটা বক্তৃতা দিলেন, যে এর মধ্যে একটা কথা উনি বলেছেন যে হুইচ আই সাপোর্ট, সেটা হচ্ছে আগে রাজনীতিবিদরা, না এটা সঞ্চালক যে উনি বলেছিলেন যে আগে যে রাজনীতিবিদরা নিজের টাকা পয়সা দিয়ে লোকজনকে ওয়েলফেয়ার করতো, বাট এখন এটা চেঞ্জ হয়ে গেছে। এবং এর মধ্যে আরেকজন আবার সম্ভবত আমেরিকা বাংলাদেশ থেকে পালে আসছে, নিজেকে হোমলেসও দাবি করছে। সো আমি দেখলাম যে ঘন্টা ২-৩ হয়ে গেছে, তখনও কেউ একজনও ২৪-এর আন্দোলন বিপ্লব সম্বন্ধে একটা কথা বললো না। তো এনিওয়ে, আমি তো এখানে অ্যাকচুয়ালি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওয়াইফের অনুষ্ঠানে আসছি। আমার নিজের অনেক সময় মনে হচ্ছিল যে আমরা মিলিটারিতে যখন পার্টি করতাম তখন ফিমেল মেডিকেল অফিসাররা অনেক সময় সিভিলিয়ান হাজবেন্ড নিয়ে আসতো, তারা মানে ফিশ আউট অফ ওয়াটার এসে অ্যাডজাস্ট করতে হতো। আমার কাছে মনে হচ্ছিল আমি ওরকম হয়ে গেছি যে সনোগ্রাফারদের মাঝখানে আগে আসছি। বাট ওখানে অ্যাকচুয়ালি আমাকে অনেকেই চিন্তা করছে, যেহেতু আমি কথাবার্তা বলি। আচ্ছা, তারপরে যখন সমস্ত সনোগ্রাফারদের পরিচয় পর্ব হওয়ার পরে, আমার ওয়াইফের পরিচয় হওয়ার পরে আমার ক্যাট কলেজের বড় ভাই কাদির ভাইকে যখন দিচ্ছে, কাদির ভাই ইজ নট এ সনোগ্রাফার, তখন আমি বুঝলাম যে আমিও ইয়াটা মানে উনি পাশে বসা, যে আমিও মাইকটা পাবো। সো আমি যখন মাইকটা পাবো, আমি আর এটা লোভ সামলাইতে পারিনি। আমি অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা জানিয়ে এবং সবকিছু জানিয়ে আমি বলেছি যে আমরা অ্যাকচুয়ালি তাদেরকেও শ্রদ্ধা জানিয়ে, এবং ২৪-এর বিপ্লব যারা করেছে তাদেরকে আমার তাদের ইয়াটা আমরা এখানে যদি আমরা না প্রকাশ করি, কৃতজ্ঞতা না বসে, আমরা অকৃতজ্ঞ হয়ে যাবো। আমরা 71-কে যেরকম শ্রদ্ধা করি, আমরা এই ২৪-এর আগস্ট বিপ্লবকেও করি। আচ্ছা, তারপরে হচ্ছে আমি তখন সবাইকে এইটাই বলেছি যে ভারত আমাদেরকে তখন হেল্প করেছিল পাকিস্তানকে ভাঙার জন্য, এবং আওয়ামী লীগ গত ১৫-১৬ বছরে যে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়েছে, আমি বলবো ওখানে যারা উপস্থিত ছিলেন, এটা আমার আবার আপনাদের সবার দায় আছে। এবং এই কারণেই আমাদেরকে ১৫,৫০০ লোককে জেনজিকে আত্মাহুতি দিতে হয়েছে। এবং এই কারণেই বাংলাদেশ এখন এরকম একটা সিরিয়াস পলিটিক্যাল ক্রাইসিসের মধ্যে আছে। সো আমার অ্যাকচুয়ালি কথাটা বলে খুব তৃপ্তি লাগছে যে আমি বলার পরে অনেকে তালি দিছে, বাট সেম উইথ আওয়ার মিলিটারি যে গ্রুপ আছে, ওখানে একজন চালাচ্ছেন, নামটা না বলি, উনি আবার হচ্ছে এই যে ১৫ জন গুম খুনের জন্য জড়িত আছেন, একজন আছেন কর্নেল মোমেন, উনার বড় ভাই। উনি যখন আওয়ামী লীগের সময় উনি চেষ্টা করতো আমি যেন ওখানে না যাইতে পারি, যেহেতু আমি আওয়ামী লীগের এগেন্সটে কথাবার্তা বলি। সো আমি অ্যাকচুয়ালি ওই গ্রুপের মধ্যে আমি আর যাইও না। এর কারণ হচ্ছে আমি একজন শান্তিপ্রিয় মানুষ। বাট এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যারা শান্তিপ্রিয়, চুপচাপ, তারা কোনো কথাও বলে না। আর আওয়ামী লীগগুলা এখানে আইসা কিছুদিন পরে দেখেন না যে ইয়াতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু গুলা বিভিন্ন জায়গা থেকে ইয়া করে। সো আমি এটা আমাকে খুব পীড়া দেয় যে বিভিন্ন জায়গায় গিয়ে, বাট পরে আমার ভালো লাগছে, এবং আমি যে স্পিচটা দিয়েছিলাম ওটা একটা ভিডিও আছে, আমি পরবর্তীতে এটা আপলোড করব। সো আমি জাস্ট অ্যাকচুয়ালি আজকে যেহেতু কাজ নাই, একটু ফ্রি ছিলাম, এই জন্য কথাবার্তা বললাম। বাট আমার বক্তব্য একটাই, সেটা হচ্ছে যারা পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা ভারতের সাথে জড়িত, সেনাবাহিনীর সাথে জড়িত, তারা যেখানেই থাকুক, তাদের যদি এই দুনিয়াতে বিচার না হয়, পরকালে হবে। কিন্তু আমরা এদেরকে ছাড় দিব না। অ্যাটলিস্ট ঘৃণা প্রকাশে কেউ আমাদেরকে আটকে রাখতে পারবে না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।